1948 সালের 14 মে ঠিক এই দিনটিতেই তেল আবিবের এক জাদুঘরে দাঁড়িয়ে ডেভিড বেন গুরিয়ন ঘোষণা করেছিলেন এক নতুন রাষ্ট্রের, যার নাম ইসরায়েল। হাজার হাজার বছর ধরে পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখো ইহুদি অবশেষে নিজেদের জন্য এক টুকরো স্বাধীন ভূমির দাবি করল। জাতিসংঘ ফিলিস্তিনকে ভাগ করে ইহুদি এবং আরবদের জন্য দুটি আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আরবরা সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। বেন গুরিয়নের এই স্বাধীনতার ঘোষণা ছিল যেন আস্ত একটা বারুদের স্তূপে জ্বলন্ত দেয়াশলের কাঠি ছুড়ে দেওয়ার মতো। ঘোষণা 24 ঘন্টা পার না হতেই চারপাশের মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন আর ইরাক এই 5টি আরব দেশের সুসজ্জিত সেনাবাহিনী একযোগে ট্যাঙ্ক আর যুদ্ধ বিমান নিয়ে ঝাঁপিয়ে পড়ল সদ্য জন্ম নেওয়া রাষ্ট্রটির উপর। তাদের লক্ষ্য ছিল একটাই, ইসরায়েল নামের এই রাষ্ট্রটিকে আতুর ঘরেই গলা টিপে চিরতরে হত্যা করা। চারদিক থেকে দেয়া আসা এই সম্মিলিত সামরিক আগ্রাসনের মুখে ইসরায়েল যখন আক্ষরিক অর্থেই তার অস্তিত্ব টিকে রাখার শেষ লড়াই করছিল, তখন আরবরা তাদের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অস্ত্রটি ব্যবহার করে। তারা ইসরায়েলকে জ্বালানি তেল দেওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। তেলের অভাবে ইসরায়েলের ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এবং সামরিক যানগুলো সম্পূর্ণ অচল হয়ে পড়ার উপক্রম হয়। ইসরায়েলের পতন আর নিশ্চিত ধ্বংস তখন শুধু সময়ের ব্যাপার ছিল। ঠিক সেই চরম এবং শ্বাসরুদ্ধকর বিপদের মুহূর্তে যখন পুরো পৃথিবী ধরে নিয়েছিল ইসরায়েলের গল্প এখানেই শেষ, তখন সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি জায়গা থেকে ইসরায়েলের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হয়। সেই ত্রাতা দেশটির নাম ছিল ইরান। ইরানের সিংহাসনে তখন বসে আছেন মোহাম্মদ রেজা শাহ পাহলভি। তিনি ছিলেন ভীষণ আধুনিক, ধর্মনিরপেক্ষ এবং পশ্চিমাপন্থী একজন শাসক। রেজা খুব ভালো করে বুঝতে পেরেছিলেন যে মধ্যপ্রাচ্যে সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকাতে এবং আরব জাতীয়তাবাদের উগ্র উত্থান রুখতে ইসরায়েল হতে পারে তার সবচেয়ে বড় শক্তিশালী কৌশলগত মিত্র। আরবরাও তো ইরানের শত্রু তো বন্ধুই হয়। তাই আরবরা যখন মুখ ফিরে নিয়েছিল তখন শাহ নিজের দেশের গোপন পাইপলাইনগুলো ইসরায়েলের জন্য খুলে দিলেন। সেই পাইপলাইন দিয়ে লাখ লাখ ব্যারেল জাতীয় তেল পৌঁছাতে লাগলো ইসরায়েলে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল দেশটি। এই চরম বিপদের দিনে তেলের ঋণ ইসরায়েল কখনো ভুলেনি। এর প্রতিদানে ইসরায়েল তাদের সর্বাধুনিক সামরিক প্রযুক্তি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং অমূল্য গোয়েন্দা তথ্য তুলে দিল ইরানের হাতে। দুই দেশের সম্পর্ক এতই গভীর এবং বিশ্বস্ত হয়ে উঠল যে তেহরানের বুকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা সম্পূর্ণ নিশ্চিন্তে ঘুরে বেড়াত। ইরানের দুর্দর্শ গোপন পুলিশ বাহিনী সাবাক এবং মোসাদ মিলে একসাথে বসে মধ্যপ্রাচ্যের দাবার ছক কষত। তারা একে অপরকে শুধু অস্ত্র দিয়ে সাহায্য করেনি, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক গতিপথ নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল। এমনকি প্রজেক্ট ফাওয়ার নামের এক অতি গোপনীয় চুক্তির অধীনে তারা একসাথে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল বানানোর কাজও শুরু করে দিয়েছিল। সেই সময় তেহরান থেকে তেল আবিবে সরাসরি নিয়মিত যাত্রীবাহী বিমান চলাচল করত। তখন ইরানের বাজারে ইসরায়েলি পণ্যের রমরমা ব্যবসা ছিল। দুই দেশ যেন এক আত্মায় পরিণত হয়েছিল। মনে হচ্ছিল এই বন্ধুত্ব পৃথিবীর কোনো শক্তি ভাঙতে পারবে না। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো কোনো কিছু চিরস্থায়ী নয়। এই স্বপ্নের মতো সাজানো বন্ধুত্ব তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল 1979 সালে। এই একটিমাত্র বছর শুধু ইরান আর ইসরায়েল নয়, পুরো পৃথিবীর ভাগ্য এবং মধ্যপ্রাচ্যের মানচিত্রকে চিরতরে বদলে দিল। ফ্রান্সের দীর্ঘ 15 বছর নির্বাসনে থাকার পর ইরানে ফিরে এলেন এক কট্টরপন্থী এবং আপসহীন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তার এক ডাকে পুরো ইরানে লাখ লাখ সাধারণ মানুষ রাস্তার দখল নিল। শুরু হলো এক রক্তক্ষয়ী এবং যুগান্তকারী ইসলামিক বিপ্লবের। জনতার প্রবল রোষানলে পরে শাহ পাহলভি নিজের প্রাণ বাঁচাতে রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। আর সেই রাতে চিরতরে কবররচিত হলো ইরান আর ইসরায়েলের 3 দশক ধরে গড়ে ওঠা অটুট বন্ধুত্বের। ক্ষমতায় বসেই আয়াতুল্লাহ খোমেনি পুরো দেশের শাসন ব্যবস্থা, আদর্শ এবং পররাষ্ট্রনীতির খোলন লচে বদলে দিলেন। তিনি এক হুঙ্কারে ঘোষণা করলেন, আমেরিকাই হলো এই পৃথিবীর সবচেয়ে বড় শয়তান, আর ইসরায়েল হলো আমেরিকার জন্ম দেওয়া ছোট শয়তান। চোখের পলকে তেহরানে থাকা ইসরায়েলের সুরক্ষিত দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, সেই ভবনের চাবি অত্যন্ত সাড়ম্বরে তুলে দেওয়া হলো ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতের হাতে। কিন্তু এখানে ইতিহাসের সবচেয়ে বড় এবং জটিল প্রশ্নটি এসে দাঁড়ায়, খোমেনি কেন ক্ষমতায় এসে ইসরায়েলের উপর এত চরম এবং অন্ধ ক্ষোভ ঢেলে দিয়েছিলেন? এর পেছনে কি শুধুই ধর্মীয় আদর্শের টান ছিল? আসল সত্যিটা শুনলে আপনি হয়তো চমকে যাবেন। এর পেছনে লুকিয়ে ছিল এক অতি গভীর, ঠান্ডা মাথার এবং সুদূর প্রসারী রাজনৈতিক দাবার চাল। পুরো মধ্যপ্রাচ্যে ইরান হলো একটি বিশাল শিয়া মুসলিম অধ্যুষিত দেশ, আর তার চারপাশের প্রভাবশালী আরব দেশগুলো যেমন সৌদি আরব, মিশর বা জর্ডান, এরা সবাই মূলত সুন্নি মুসলিম। খোমেনি খুব ভালো করে জানতেন আরব বিশ্ব কখনোই একজন শিয়া ধর্মীয় নেতাকে পুরো মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিসেবে সহজে মেনে নেবে না। তাদের মধ্যে এই শিয়া সুন্নি বিভেদ হাজার বছরের পুরনো। তাই এই বিভেদের দেয়াল ভাঙার জন্য খোমেনি এমন একটি তুরুপের তাস খেললেন যা পুরো আরব বিশ্বকে আক্ষরিক অর্থে স্তব্ধ করে দিল। তিনি সরাসরি ফিলিস্তিনের স্বাধীনতার ডাক দিলেন। যে ফিলিস্তিনিদের অধিকারের কথা আরব নেতারা নিজেদের রাজনৈতিক স্বার্থে এক প্রকার ভুলে গিয়েছিল, সেই ফিলিস্তিনের মুক্তির জন্য খোমেনি নিজের দেশের সর্বস্ব বাজি রাখার ঘোষণা দিলেন। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র
থেকে মুছে ফেলার এই চরম এবং কঠোর ঘোষণার মাধ্যমে খোমেনি এক রাতেই পুরো সুন্নি মুসলিম বিশ্বের সাধারণ মানুষের চোখে একজন মহান ত্রাণকর্তায় পরিণত হলেন। ইসরায়েলকে রাতারাতি নিজেদের প্রধান শত্রু বানানোর এই নিখুঁত চালটা ছিল খোমেনির কাছে পুরো মুসলিম বিশ্বের একক নেতৃত্ব নিজের হাতে তুলে নেওয়ার মতো একটা মাস্টার স্ট্রোক। কিন্তু ইরান অত্যন্ত বুদ্ধিমান রাষ্ট্র। তারা খুব ভালো করেই জানতো সরাসরি নিজেদের মাটি থেকে ইসরায়েলের উপর সামরিক হামলা করাটা হবে চরম আত্মঘাতী একটি সিদ্ধান্ত। কারণ ইসরায়েলের পেছনে পাহাড়ের মতো পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছে খোদ আমেরিকা। তাই সরাসরি যুদ্ধে জড়িয়ে নিজেদের অস্তিত্ব বিপন্ন না করে ইরান বেছে নিল এক ভয়ানক ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারের সুদীর্ঘ পথ। তারা ইসরায়েলের চারপাশে থাকা প্রতিবেশী দুর্বল দেশগুলোতে নিজেদের অনুগত আদর্শিক এবং দুর্দর্শ সব সশস্ত্র গোষ্ঠী তৈরি করতে শুরু করলো। লেবাননের গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC লেবাননের বেকা উপত্যকায় গিয়ে সরাসরি সামরিক প্রশিক্ষণ দিয়ে জন্ম দিল হিজবুল্লাহর। ফিলিস্তিনের গাজায় তারা দশকের পর দশক ধরে সব রকম সামরিক প্রশিক্ষণ, অর্থ আর অস্ত্র দিয়ে শক্তিশালী করে তুলল হামাস আর ইসলামিক জিহাদকে। ইয়েমেনের রুক্ষ পাহাড়ে তারা দাঁড় করালো হুতি বিদ্রোহীদের, আর ইরাক এবং সিরিয়াতে তৈরি করলো অসংখ্য প্রশিক্ষিত শিয়া মিলিশিয়া গ্রুপ। এই পুরো বিশাল সশস্ত্র নেটওয়ার্কটার নাম দেওয়া হলো অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ। ইরানের মূল লক্ষ্য ছিল একটাই, ইসরায়েলকে চারদিক থেকে এমন একটা শ্বাসরুদ্ধকর আগুনের বলয়ের মধ্যে আটকে ফেলা যাতে তারা কখনোই শান্তিতে এক রাতও ঘুমাতে না পারে। ইসরায়েলের সাধারণ মানুষের মনে সবসময় একটা মানসিক আতঙ্ক বাঁচিয়ে রাখা ছিল তাদের প্রধান কৌশল। অন্যদিকে ইসরায়েলও হাত গুটিয়ে বসে থাকার পাত্র নয়। 90 দশকের শেষের দিকে এসে ইসরায়েলের দূরদর্শন গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সামরিক কর্মকর্তারা গভীরভাবে বুঝতে পারলেন তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় শনির্দশা হচ্ছে এখন ইরান। বিশেষ করে ইসরায়েলের নেতাদের রাতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেল যখন তারা গোয়েন্দা সূত্রে নিশ্চিতভাবে জানতে পারল ইরান মাটির অনেক গভীরে অত্যন্ত গোপনে পারমাণবিক বোমা তৈরির কাজ শুরু করেছে। ইসরায়েল নেতাদের কাছে সমীকরণটা ছিল একদম পরিষ্কার এবং ভীতিজনক। যে দেশ প্রকাশ্যে প্রতিদিন তাদের পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার শপথ নিয়েছে, সেই দেশের হাতে যদি কোনোভাবে পারমাণবিক বোমা চলে আসে তবে ইসরায়েলের পুরো ধ্বংস হওয়াটা শুধু কয়েক মুহূর্তের ব্যাপার মাত্র। আর ঠিক এই জায়গা থেকে শুরু হলো ইতিহাসের সবচেয়ে শ্বাসরুদ্ধকর, নির্মম এবং গোপন এক ছায়াযুদ্ধ। ইসরায়েল শপথ নিল যেভাবে হোক যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে হবে। শুরু হলো গুপ্ত হত্যার এক ভয়ঙ্কর এবং লোমহর্ষক খেলা। মোসাদের দুর্দশা এজেন্টরা অত্যন্ত সন্তর্পণে সরাসরি ইরানের ভেতর ঢুকে পড়ল। রাজধানী তেহরানের রাস্তায় দিনের আলোতে সবার চোখের সামনে একের পর এক শীর্ষ ইরানি পারমাণবিক বিজ্ঞানীদের অত্যন্ত নিখুঁতভাবে হত্যা করতে শুরু করলো তারা। কারো চলন্ত গাড়িতে মোটরসাইকেল থেকে ছুটে গিয়ে চুম্বক বোমা লাগিয়ে দেওয়া হলো, কাউকে স্যাটেলাইট নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় রোবোটিক মেশিন গান দিয়ে ব্রাশ ফায়ার করে জাজরা করে দেওয়া হলো। কিন্তু শুধু মানুষ মেরেই ইসরায়েল শান্ত হলো না। তারাও খুব ভালো করে জানতো বিজ্ঞানীদের মারলে নতুন বিজ্ঞানী তৈরি হবে, কিন্তু পুরো সিস্টেম ধ্বংস করতে হলে অন্য কিছু প্রয়োজন। তাই ইসরায়েল এবং আমেরিকা মিলে তৈরি করলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং নীরব সাইবার অস্ত্র, যার নাম স্ট্যাক্সনেট ভাইরাস। এই অদৃশ্য ডিজিটাল ভাইরাস ইন্টারনেটের কোনো সংযোগ ছাড়াই পেন ড্রাইভের মাধ্যমে গোপনে ইরানের অত্যন্ত সুরক্ষিত নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার মূল কম্পিউটারে ঢুকে পড়ে। তারপর সেখানকার সেন্ট্রিফিউজগুলোকে পাগলের মতো ঘুরিয়ে আক্ষরিক অর্থেই পুরো সিস্টেম ধ্বংস করে দিল। কোনো বোমা না ফেলে, কোনো সৈন্য না পাঠিয়ে ইসরায়েল ইরানের পারমাণবিক স্বপ্নকে এক ধাক্কায় কয়েক বছর পিছিয়ে দেয়। দুই দেশের এই স্নায়ুযুদ্ধ, এই গুপ্ত হত্যা আর ছায়াযুদ্ধ দশকের পর দশক ধরে চলতে থাকলো এক চরম গোপনীয়তার চাদরে মুড়ে। পুরো মধ্যপ্রাচ্য যেন পরিণত হয়েছিল এই দুই দেশের দাবার বোর্ডে। দশকের পর দশক ধরে চলা এই নীরব লড়াইয়ের ভেতরে লুকিয়েছিল শত শত মানুষের মৃত্যুর হিসাব, অজানা অনেক গুপ্তচরবৃত্তির গল্প আর ভূ রাজনীতির সবচেয়ে নোংরা খেলা। কিন্তু আজ আর সেই পরিস্থিতি নেই। এত বছরের জমানো বারুদ, এত বছরের চেপে রাখা ক্ষোভ আর ঘৃণার আগুন অবশেষে ভয়ঙ্কর শব্দে বিস্ফোরিত হয়েছে। এখন আর কোনো প্রক্সি বা ছায়ার আড়ালে লুকিয়ে থাকার চেষ্টা নেই। এখন সরাসরি তেহরানের মাটি থেকে যাকে যাকে ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোন রাতের আকাশ ছেড়ে প্রবল বেগে ছুটে যায় তেল আবিবের দিকে। আর পাল্টা জবাবে ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো রাডার ফাঁকি দিয়ে নিঃশব্দে ইরানের সীমানায় ঢুকে তাদের অত্যন্ত গোপনীয় সামরিক ঘাঁটিতে বৃষ্টির মতো বোমা ফেলে আসে। একটা সময় যে দুটো দেশ একে অপরকে বাঁচিয়ে রেখেছিল, আজ তারা একে অপরের বুকের রক্ত পান করার জন্য উন্মাদের মতো মরিয়া হয়ে উঠেছে। এই যুদ্ধ কোনো সাধারণ জমি দখল বা সীমানা নির্ধারণের যুদ্ধ নয়। এই যুদ্ধ হলো অস্তিত্ব টিকিয়ে রাখার এক আদিম এবং পাশবিক লড়াই। আর এই দুই অপ্রতিরোধ্য শক্তির ধ্বংসাত্মক রক্ত খেলায় আজ পুরো পৃথিবীর ভবিষ্যৎ 100-এর উপর ঝুলছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, কারণ ইতিহাস জানা মানে নিজেকে জানা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। Must have two sides to it. I wouldn't say that every Jew wants peace on all conditions.
But I know more or less my people. I don't second have anybody because I don't even belong to any party.